প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো যাচ্ছিল না, কিন্তু তার মধ্যে হঠাৎ জানা গেল যে আমেরিকা এবং ভারত 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে। ওদিকে ট্রাম্প প্রেম দেখাচ্ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর সেনাপ্রধান আসিফ মুনিরের সঙ্গে। বিষয়টা কিরকম গোলমেলে, তাই না? গোলমেলে তো বটেই, কিন্তু এই চুক্তির ফলে বাংলাদেশের কপালে কি জুটতে পারে তা নিয়ে তো একটু ব্যাখ্যা করতে হয় না? চলুন করা যাক। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে এক নতুন বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছে। এই চুক্তি মূলত 10 বছরের জন্য হলেও এর প্রভাব আগামী কয়েক দশক পর্যন্ত টিকে থাকবে বলে বিশ্লেষকরা মনে করছেন। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের উপস্থিতিতে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় প্রযুক্তি বিনিময়, গোয়েন্দা তথ্য শেয়ারিং, সামরিক প্রশিক্ষণ, সাইবার সিকিউরিটি এবং কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনায় সহযোগিতা বাড়ানো হবে। ভারতের জন্য এটি শুধু একটি সামরিক অংশীদারিত্বের চুক্তি নয়, বরং দক্ষিণ এশিয়ায় তার অবস্থান পুনঃপ্রতিষ্ঠার একটি সুযোগ। যুক্তরাষ্ট্রের জন্য এটি চীনের সম্প্রসারণবাদী নীতিকে ঠেকানোর পাশাপাশি পাকিস্তান এবং অন্যান্য ছোট ছোট রাষ্ট্রের মধ্য দিয়ে ছড়ানো প্রভাব মোকাবেলার একটি পরিকল্পিত পদক্ষেপ। খুব ভালো করে লক্ষ্য করুন, পাকিস্তান এবং অন্যান্য ছোট রাষ্ট্র। কিছুদিন আগের থেকেই গত বছর খানেক ধরে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্কটার কথা একবার ভাবুন, আমি বিষয়টি নিয়ে আসব। এই চুক্তি ঘোষণার পর থেকেই দক্ষিণ এশিয়া জুড়ে রাজনৈতিক বিশ্লেষণে নতুন আলোচনার জন্ম নিয়েছে। কারণ এটি শুধুমাত্র দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার দলিল নয়, এটি পুরো অঞ্চলের নিরাপত্তা এবং ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের ইঙ্গিত। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়াকে দুটি শক্তির মঞ্চ হিসেবে দেখছে, একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। কিন্তু এই চুক্তি সেই পুরনো দ্বিমাত্রিক ভাবনাকে ভেঙে দিয়ে ভারতকে এখন একেবারে এই অঞ্চলের কেন্দ্র বা মূল নিরাপত্তা অংশীদার হিসেবে স্থাপন করেছে। দক্ষিণ এশিয়ার যে কোনো সামরিক বা কৌশলগত সিদ্ধান্ত এখন থেকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমন্বয় হবে, যা কার্যত ভারতকে পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোর নিয়ন্ত্রণে এনে দেবে। বাংলাদেশের বর্তমান প্রশাসনের প্রেক্ষাপটে এই চুক্তির প্রভাব আরো গুরুত্বপূর্ণ। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারটি ক্ষমতায় এসেছে রাজনৈতিক অস্থিরতা এবং অনির্বাচিত একটি সরকার হিসেবে। যুক্তরাষ্ট্র প্রথমে এই সরকারের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিলেও পরবর্তীতে তাদের অবস্থানে পরিবর্তন এসেছে। ওয়াশিংটন বুঝতে পারছে যে যেভাবে এই প্রশাসন ক্ষমতায় এসেছে এবং দেশ পরিচালনা করছে তা কেবল অভ্যন্তরীণ রাজনীতি নয়, পুরো আঞ্চলিক ভারসাম্যের উপর প্রভাব ফেলছে। বিশেষ করে ইউনূস প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক অনেকটা একমুখী হয়ে গেছে, যেখানে ওয়াশিংটনের অবস্থানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য কোনো নিশ্চয়তা নেই। বরং পাকিস্তানকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত বিরোধী তৎপরতা চালানোর জন্য একদম ওপেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। প্রতি সপ্তাহে কেউ না কেউ পাকিস্তান থেকে আসছে, প্রতি সপ্তাহে পাকিস্তানের সেনা পর্যায়ের বিরাট সেনা কর্মকর্তা, প্রশাসনের বিরাট কর্মকর্তা বাংলাদেশে এসে কাজ করছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কি জানেন, এতদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশে প্রকাশ্যে আইএসআই বা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কোনো অফিস ছিল না। ইউনূস সরকার ক্ষমতায় এসে পাকিস্তান হাই কমিশনে আইএসআই বা এই ভয়ঙ্কর গোয়েন্দা চক্রটির একটি অফিস খোলার অনুমতি দিয়েছে। আপনি ভাবতে পারেন যে বাংলাদেশকে কোথায় নিয়ে নামানো হয়েছে। এই সময়ে বাংলাদেশের ভেতর ভারত বিরোধী গোষ্ঠীগুলো আবার সক্রিয় হয়ে উঠেছে এবং কাদের মদদে বুঝতেই পারেন। এসব গোষ্ঠী মূলত সেই পুরনো পাকিস্তানপন্থী নেটওয়ার্কের অংশ, যারা ভারতের প্রভাব কমিয়ে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পুনঃপ্রবেশ ঘটাতে চায়। এই নেটওয়ার্কের লক্ষ্য হলো বাংলাদেশকে এমন এক অবস্থানে নিয়ে যাওয়া যেখানে দেশটি ভারতের কৌশলগত প্রতিদ্বন্দ্বীর ঘাঁটিতে পরিণত হয়। ইউনূস প্রশাসনের শুরু থেকেই এসব গোষ্ঠীর প্রতি এক ধরনের প্রেম দেখা গেছে। তাদের অর্থনৈতিক রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অব্যাহত থেকেছে এবং সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান ঘনিষ্ঠ সংগঠনগুলোর উপস্থিতি নানাভাবে বেড়েছে এবং নতুনভাবে দেখা যাচ্ছে তারা তৎপর হয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে ভারত মার্কিন প্রতিরক্ষা চুক্তি কার্যত যুক্তরাষ্ট্রের কৌশলগত
অবস্থানকে পুনর্গঠন করেছে। ওয়াশিংটন এখন দক্ষিণ এশিয়ার নিরাপত্তার দায়িত্ব কার্যত ভারতের হাতে তুলে দিচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে ভারত এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অংশীদার হিসেবে এই অঞ্চলে নেতৃত্ব দেবে। যুক্তরাষ্ট্র চীনকে নিয়ন্ত্রণের জন্য ইন্দো প্যাসিফিক কৌশল নিয়েছে, আর সেই পরিকল্পনার মূল ভরকেন্দ্রকে ভারত। এই নতুন বাস্তবতায় পাকিস্তান এবং তার ঘনিষ্ঠ গোষ্ঠীগুলি, দেশগুলি, তাদের প্রভাব সীমিত হয়ে আসবে, কারণ ভারত এখন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন নিয়ে কাজ করবে। তার মানে কি, চুক্তিটি ভারতকে শুধু সামরিকভাবে নয়, কূটনৈতিকভাবেও শক্তিশালী করেছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশল হলো এমন একটি বলয় তৈরি করা যেখানে চীন ও পাকিস্তান উভয়কে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে ভারতের অবস্থান হবে এত অঞ্চলে নিরাপত্তার রক্ষক হিসাবে, এবং বাংলাদেশের মতো ছোট দেশগুলোকে সেই বলয়ের মধ্যে যেতে হবে বা ভারত আনতে পারবে। ফলস্বরূপ বাংলাদেশের যদি ভারতীয় প্রভাব বৃদ্ধি পায়, তাহলে পাকিস্তানের কার্যক্রম স্বাভাবিকভাবে কমবে বা সংকুচিত হবে। বাংলাদেশের জন্য এটি একদিকে একটি সুযোগ, অন্যদিকে সতর্ক বার্তা। ইউনূস প্রশাসনের সময় পাকিস্তানকে যেভাবে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল, তা এখন ভারতের কাছে সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে ধরা পড়েছে। পাকিস্তানপন্থী নেটওয়ার্ক এবং তাদের ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে অপারেশনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে বলে এই যে অভিযোগ, সেটা তো বহু পুরনো, আজকে নতুন নয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে এই অঞ্চল পাকিস্তানের গোয়েন্দা এবং জঙ্গি নেটওয়ার্কের একটি করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এখন এই চুক্তির ফলে ভারত তার ক্ষমতা এবং প্রভাব ফিরে পাবে। যুক্তরাষ্ট্রের সরাসরি সহযোগিতায় ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করা হবে, গোয়েন্দা তৎপরতা বাড়বে এবং বাংলাদেশে পাকিস্তানপন্থী প্রভাবকে ঠেকানোর জন্য কূটনৈতিক এবং প্রযুক্তিগতভাবে সক্রিয় হয়ে উঠবে ভারত। প্রশ্ন হলো, বাংলাদেশ এই নতুন বাস্তবতা থেকে কি পেতে পারে? প্রথমত, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত হলে অর্থনীতি এবং বাণিজ্যে বাংলাদেশ লাভবান হবে। গত 15 বছরে তাই দেখা গেছে। বাংলাদেশের মাটি যখন ভারত বিরোধী তৎপরতায় ব্যবহার করা না যায়, তখন এই অঞ্চলে একটি অর্থনীতির সুবাতাস বয় এবং এই যে দেয়া নেয়ার অর্থনীতি, দেবে আর নেবে, মেলাবে মিলিবে, এই অর্থনীতি বাংলাদেশের জন্য যে ইতিবাচক, তা তো প্রমাণিত হয়েছে। দ্বিতীয়ত, নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের সহায়তা পেতে পারে। তৃতীয়ত, কূটনৈতিকভাবে বাংলাদেশ যদি ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রাখতে পারে, তাহলে এই পরিবর্তন থেকে নিজস্ব কৌশলগত সুবিধা আদায় করা সম্ভব, যেটা শেখ হাসিনা করেছিলেন। কিন্তু সবকিছু নির্ভর করছে বাংলাদেশের প্রশাসনের উপর। মানে ইউনূস সরকার পাকিস্তান ঘনিষ্ঠ শক্তিকে প্রশ্রয় দিয়ে যায় যদি, তাহলে ভারত এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্বের মধ্যে বাংলাদেশ একঘরে হয়ে পড়বে অথবা পড়েছে। অপরদিকে যদি বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির বাস্তবতার ভিত্তিতে সাজায়, তাহলে ভারত, যুক্তরাষ্ট্র এবং প্রতিবেশীদের সঙ্গে সমন্বয় করে চলে, তাহলে এই চুক্তির প্রভাব তার জন্য ইতিবাচক হবে। কিন্তু ইউনূস সরকার তো সেটা চাচ্ছেন না, করছেন না। তিনি পাকিস্তানের হয়ে কাজ করছেন এবং তার ফল আপনারা দেখতে পাচ্ছেন। এই চুক্তি হওয়ার কিছুদিনের মধ্যেই, মানে চুক্তি হওয়ার আগে পরের সপ্তাহ দুইকে আপনারা যদি ঘটনার বিশ্লেষণে দেখেন, তাহলে দেখতে পাবেন যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কতগুলা সাক্ষাৎকার বেরিয়েছে বিদেশি গণমাধ্যম, এবং প্রত্যেকটি জায়গাতে ইউনূসের রাজনীতিকে শেষ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মহলে ইউনূসের গলার আওয়াজ, ইউনূসের যে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়, সেটা ধীরে ধীরে নিম্নগামী অবস্থানের দিকে যাচ্ছে। আর পাকিস্তান তো পাকিস্তানি। শেষ পর্যন্ত বিশ্লেষকরা বলছেন যে মার্কিন ডিপ স্টেট অতীতে বাংলাদেশে যে ভুল করেছিল, একটি নির্বাচিত এবং সাংবিধানিকভাবে বৈধ সরকারকে উৎখাত করে একটি অনির্বাচিত গোষ্ঠীকে বা একটি জঙ্গি গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়েছিল, সেই সিদ্ধান্ত এখন তাদের জন্য বুমেরাং হয়ে গেছে। মানে সেই সরকারের পেছনে পাকিস্তানপন্থী ও জঙ্গিবাদী নেটওয়ার্কের যোগসাজশ ছিল, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করেছে। কিন্তু ভারত মার্কিন প্রতিরক্ষা চুক্তি সেই ভুল সংশোধনের পথ খুলে দিয়েছে। যুক্তরাষ্ট্র এখন বুঝেছে পাকিস্তানপন্থী গোষ্ঠীগুলোকে ক্ষমতায় বসিয়ে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট হয়েছে এবং এই স্থিতিশীলতা আনা সম্ভব নয় যদি তারা ক্ষমতায় থাকে। ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বই এই অঞ্চলে ভারসাম্য ফিরিয়ে আনতে পারে এবং তাই হতে যাচ্ছে।
যদি এই চুক্তির বাস্তবায়ন সঠিকভাবে হয় তাহলে দক্ষিণ এশিয়া আবার নতুনভাবে সাজবে, যেখানে ভারত হবে নিরাপত্তার কেন্দ্রবিন্দু, যুক্তরাষ্ট্র থাকবে সমর্থক শক্তি হিসেবে, আর বাংলাদেশ সেই বলয়ের ভেতর থেকে উন্নয়ন এবং স্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু করতে পারবে। এবং লক্ষ্য করবেন, যদি একটু আপনার চোখ কান খোলা রাখেন তাহলে দেখতে পারবেন যে সেই খেলা শুরু হয়েছে। একই সঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে, আর বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে। দেখা যাক নভেম্বর নিম্নচাপ কি ফল এনে দেয়। ভালো থাকবেন সবাই।